হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব পর্ষদের টেস্ট পেপার মাধ্যমিক 2024-এর সোনারপুর বিদ্যাপীঠের একটি অঙ্কের প্রশ্ন পেপারের সমাধান, যেটা তোমরা দেখতে পাচ্ছ 395 পেজে রয়েছে। এই পেজের আমরা 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো করব। দেখো কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আচ্ছা, অঙ্কগুলো শুরু করার আগে তোমরা যদি এর আগের পেজগুলো না দেখে থাকো তাহলে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, অথবা প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, সেখান থেকেও তোমরা দেখতে পারো এর আগের পেজগুলো। দেখো একের একেরটা কি বলছে। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ পেল 21 টাকা। ঠিক আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে দেখো একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। 21 টাকা ধরে যদি অঙ্কটা করো তাহলে এখানে অ্যান্সারের মধ্যে কোনোটাই আসবে না। তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখো সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে a = p × 1 + r/100, তারপরে টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এর জায়গায় যদি 21 বসাও তাহলে দেখো পি এর জায়গায় বসবে হচ্ছে 100 টাকা, তারপরে 1 + r এর জায়গায় বসবে r/100, আর টু দি পাওয়ার বসবে স্কোয়ার। এবার 100-কে 21-এর পাশে যদি নিয়ে আসো, নিচে নিয়ে আসতে হবে, তাহলে পুরো থাকবে 1 + r/100। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটা যদি এখানে নিয়ে আসো তাহলে দেখো এটাতে কোনো রুট করা যাচ্ছে না, মানে রুট কিন্তু 21 অথবা 100 হচ্ছে না। তাই এই কারণের জন্য আমরা কি করব যে, আচ্ছা রুট যদি না বলি, 21-এর কিন্তু কোনো মানে এতে আসছে না, বর্গমূলে আসছে না। ঠিক আছে, তাই এই সংখ্যাটাকে আমরা কি করব বলো তো, 121 ধরবো। তোমরাও এটা তাই করবে, 21টা কেটে দিয়ে 121 ধরবে। ঠিক আছে, 21 ধরে কিন্তু অঙ্কটা হবে না, সমূল চক্রবৃদ্ধিতে হবে না। তাই এটা যদি 121 ধরো তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি পাবো 11, এবং এখানে পাবো হচ্ছে 10। 121 হচ্ছে 11-র স্কোয়ার হয়, আর 10-এর স্কোয়ার 100 হয়। তাই দুদিক থেকে দেখো স্কোয়ারটা তুলে দিলাম। এবার 11/10 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে? এখানে r/100 থাকবে। এবার 11 থেকে 10 বিয়োগ করলে 1/10 হবে, = r/100 এখানে লিখতে পারো। 0 0 একটা করে কেটে যাচ্ছে, তাহলে 10 × 10, তাহলে r এর মান হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে 10% আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 2 দাগেরটা দেখো কি বলছে। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। দেখো দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে যে a ≠ 0 হবে। ঠিক আছে, অপশন বি, এটা a ≠ 0 হতে হবে, এবং যেটা বলেছে যে b = 0 হবে। ঠিক আছে, b এর মান 0 হতে পারে কিন্তু এর মান 0 হতে পারে না, তাহলে দুটো সমান আর বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, এটা কোষে দেখানো সেরকম কিছু নেই, লজিকটা এটা মাথায় রাখবে। 3 দাগেরটা চলে আসছি। AB ও CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো 3 দাগের অঙ্কটা প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত এঁকে নেব। তো এটা হচ্ছে বৃত্ত, আর এখানে বলেছে দুটো জ্যা রয়েছে, এবং এটার একটা ব্যাসার্ধ বলে দিয়েছে, আর এই মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এটা বলে দিয়েছে 10 সেমি, আর এখানে বলে দিয়েছে প্রত্যেকটা দৈর্ঘ্য, মানে জ্যায়ের দৈর্ঘ্য 16। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য যদি 16 ধরি, তার মানে এটা 8 হবে আর এটাও 8 হবে। ঠিক আছে, তাহলে আমাকে এইটুকুনি মানে লম্বটা বের করতে হবে। তো লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কোয়ারের থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করতে হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। 100 হবে এটা 10-এর স্কোয়ার, আর 8-এর স্কোয়ার হচ্ছে 64। 100 থেকে যদি 64 আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত? 36, আর 36 মানে হচ্ছে 6। তাহলে আমরা এটা পেলাম 6, তাহলে তার ঠিক ওপরেরটা হবে 6, তার মানে 6 6 12। তাহলে আমরা 12 দেখতে পাচ্ছি, অপশন এতে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগেরটা বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? আচ্ছা, তার আগে একটা জিনিস মাথায় রাখবে যে ষড়ভুজের প্রতিটা অন্তকোণের মান কিন্তু 120 ডিগ্রি হয়। ঠিক আছে, 4 দাগেরটা করছি 120 ডিগ্রি, আর এটাকে যদি রেডিয়ানে আমরা বের করি তাহলে π/180 দিয়ে গুণ করতে হবে।
20টা কি করে হলো সেটা কিন্তু তোমাদের অনেক আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, ঠিক আছে। এটা জাস্ট শর্ট কোশ্চেন, তাই তোমাদের ডাইরেক্ট মনে রাখবে যে ষড়ভুজের প্রতিটা অন্তকোণের মান 120 ডিগ্রি হয়। এবার এখান থেকে 0 0 কেটে দেবে, এখান দিয়ে 6 কাটাকুটি যাচ্ছে, 6 দুগুণী 12, আর এখানে হচ্ছে 3 6 18, অর্থাৎ 2π/3 এটা অ্যান্সার আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2π/3 অপশন বিতে রয়েছে, তাই অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। 5 দাগেরটা চলে আসছি। এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি গোলক নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো প্রথমে কি বলেছে, একটা ঘনক রয়েছে, ধরো ঘনকটা যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তো আমি এখানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান একটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। ঘনক অ্যাকচুয়ালি 3D পিকচার, তাই আমি এখানে 3D পিকচারটা আঁকছি না, জাস্ট এর একটা তল আঁকলাম। তো একটা তলের মধ্যে যদি আমরা এখানে নিরেট গোলক করি, মানে এর মধ্যে যদি আমরা একটা গোল আঁকি, ঠিক আছে, তাহলে এই গোলকটা কেটে নেওয়া হলো, এর ব্যাস কত। তো ব্যাসটা দেখো, এর যে একটি বাহুর দৈর্ঘ্য সেটাই কিন্তু ব্যাস হবে, যে একটি বাহুর দৈর্ঘ্য রয়েছে সেটাই কিন্তু ব্যাস হবে। তার মানে এখানে একটি বাহুর দৈর্ঘ্য তো বলে দিয়েছে এক্স, তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু এক্স হবে, ঠিক আছে। এটা একটা লজিকের অঙ্ক, জাস্ট লজিক দিয়ে তোমাকে করতে হবে। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটায়। দেখো বলেছে x1 x2 x3 এরকম করতে করতে x 200 রয়েছে, চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে তার মধ্যমা কত হবে। মধ্যমা মানে হচ্ছে মাঝখানে রয়েছে 100 এবং 101, ঠিক আছে। যেহেতু জোড় যুগ্ম সংখ্যা, তাই যুগ্ম সংখ্যার সূত্র হচ্ছে যে n+1/2, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। তাহলে এখানে n আমরা কিভাবে বের করব, এখানে তো 200 রয়েছে, তার মানে এখানে আমাদের বের করতে হবে হচ্ছে x 100 এবং তার পরের সংখ্যা হচ্ছে x 101, আর বাই দিয়ে 2 হবে, ঠিক আছে। পরপর সংখ্যা হবে, তো পরপর সংখ্যা হলে এইভাবে কিন্তু অ্যান্সারটা আসবে, ঠিক আছে। তাহলে এটা দেখতে পাচ্ছি অপশন ডিতে হচ্ছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট শূন্যস্থান পূরণ। 1 দাগেটা কি বলছে দেখো, অংশীদারি গণের নিজ মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়, তবে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার হবে, মিশ্র, ঠিক আছে। 2 দাগেরটা বলছে a = 4/3b আর = 5/4c হলে এর মান কত। আচ্ছা, এটা করতে গেলে কি করতে হবে বলো তো, এটার থেকে ইস্টুতে করতে গেলে এগুলোর অনন্যক লিখতে হবে। 1-এর অনন্যক 1 হয়, আচ্ছা এটা দাগ নম্বর দিয়ে দিই, 2 দাগের অঙ্ক। 4/3 মানে 4/3 অনন্যক হচ্ছে 3/4 হয়, আর 5/4 এর অনন্যক হচ্ছে 4/5, ঠিক আছে। শর্টকাট কিন্তু শেখাচ্ছি, কোনো নিয়ম বা কিছু শেখাচ্ছি না, একদম শর্টকাট নিয়মে শেখাচ্ছি, ঠিক আছে। শর্টকাট রুলস বলতে পারো। সমান সমান যদি কিছু থাকে এবং তার যে সহগটা থাকে সেটার অনন্যক দিয়ে অনুপাত করতে হয়, এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে দেখো 4×5 = 20 হচ্ছে, 20 দিয়ে গুণ করলে এটা 20, এটাকে 20 দিয়ে গুণ করলে 5, অর্থাৎ 3×5 = 15, আর এটাকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে 4×4 হয়ে যাবে 16। তাহলে 20:15:16 বেরোচ্ছে, তাই এটাই আমরা লিখে দেবো 20:15:16। এইভাবে ডাইরেক্ট করতে হবে। এটাকে তোমরা কে ধরেও করতে পারবে, কিন্তু অঙ্কটা অনেক কে দিয়ে বড় হয়ে যাবে, অনেক টাইমও তোমাদের চলে যাবে। তাই এটা সব থেকে সহজ নিয়ম মাথায় রাখবে, যে সহগটা থাকে সহগ, সেই সহগের অনন্যক করে দেবে, সহগের অনন্যক, ঠিক আছে। সহগের যদি অনন্যক করে দাও তাহলে কিন্তু এটা সহজে বেরিয়ে যাবে। তারপরে সরল যেভাবে করে সরল আকারে অনুপাতটা বের করলেই হয়ে যাবে। 3-এরটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ, এটা অনেকবার হয়েছে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে, সূক্ষ্ম কোণ। তারপরে বলেছে 4 দাগেরটা, সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রির বেশি হয়, 45 ডিগ্রির বেশি হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের থেকে ছোট হবে, ঠিক আছে। এটা খুবই সোজা, 3টেই কোণ হয় সাধারণত হাইট অ্যান্ড ডিস্টেন্সে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তো এইভাবে তোমাদেরকে করতে হবে। 5 দাগেরটা দেখো, একটা সূত্র বলেছে সংখ্যা গুরু মান সমান সমান 3 গুণ, আমরা এখানে লিখতে পারি হচ্ছে মধ্যমা, ঠিক আছে, 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড়, এটা হচ্ছে উত্তর। 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, 6vi, দুটি গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার ব্যাসার্ধের অনুপাত কত।
যখনই কোনো কিছুর ক্ষেত্রফল যদি দেয় অনুপাতে এবং তার ব্যাসার্ধ বা একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে, তাহলে জাস্ট এটাকে কি করে দেবে, রুট করে দেবে। ঠিক আছে, একদম শর্টকাট নিয়ম। তাহলে 1 রুট করলে 1 হয়, আর 16 রুট করলে 4 হয়, তাহলে 1:4 অ্যান্সার আসবে। ঠিক আছে, জাস্ট এটা শর্টকাট নিয়ম মনে রাখবে। এটাকে লিখে লিখে করা যায়। ঠিক আছে, আমি অনেক ভিডিওতে দেখো অনেক রকম ভিডিও আমি বানিয়েছি, অনেক ভিডিওতে আমি কি করেছি বলতো, একদম প্রসেস বাই প্রসেস দেখিয়েছি, কিন্তু তাতে কমেন্ট এসেছে যে স্যার এত বড় করে করাচ্ছেন, শর্ট কোশ্চেন করতে তো অনেক সময় চলে যাবে। তো তারপর থেকে আমি আবার শর্টকাট টেকনিকও বলেছি, মানে যে ভিডিওতে যেটা মনে হয় আমি সেটাই বলেছি। অনেক বড় বড় রয়েছে, ছোট অঙ্কগুলো অনেক বড় করেও করিয়েছি, আবার বড় অঙ্ক অনেক শর্টকাটেও করিয়েছি। তো মিক্স করে তোমাদেরকে আমি করাই। ঠিক আছে, এই না যে শর্টকাট বলবো না, শুধু বড়ই বলে যাবো, আবার বড়ই বলে যাবো, শর্টকাট বলবো না, এরকম তো হয় না। দুটোকে মিক্স করে বলছি। যেমন এই অঙ্কটার টেকনিক মনে রাখবে, যে কোনো ক্ষেত্রফল যদি দেয় এবং তার যদি ব্যাসার্ধ বা একটি বাহুর দৈর্ঘ্য বের করতে দেয়, মানে অনুপাতে, তখন কিন্তু রুট করে দেবে। ঠিক আছে, আর যদি আয়তন দিয়ে দেয়, ধরো আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ধরে নাও আমি একটা আয়তনের অনুপাত লিখছি, 125 দিয়ে ধরে নাও 64 দিয়েছে, এটা আয়তন অনুপাত। তাহলে যদি ব্যাসার্ধ বের করতে বলতো, তখন কি করতে বলতো, এদের ঘনমূল বের করতে। কি ঘনমূল বের করতে হবে। ঘনমূল মানে 125-এর 5 হবে, আর 64 4 হবে, মানে 5:4 হবে। এটা তোমরা ধরে ধরেও যদি অঙ্কটা করো, দেখবে এই অ্যান্সারটাই আসবে। ঠিক আছে, তো এই টেকনিকটা কিন্তু মনে রাখবে, এইভাবে করতে হয়। চলে আসছি সত্য মিথ্যায়। 3 দাগের একেরটা। 3 দাগের একেরটা বলছে 100 টাকার y% সরল সুদের হারে y² বছরে মোট সুদ y³ টাকা কি হচ্ছে। আমরা এটা চেক করব। দেখো, প্রথমে আমরা আই বের করব। তাহলে আই বের করতে গেলে আমাদের 100 টাকা রয়েছে, তাহলে 100 গুণ y% এবং y² বছর বাই দিয়ে রয়েছে 100, তাহলে 100 কেটে যাচ্ছে, y² আর y মানে হচ্ছে y³ আসছে, অর্থাৎ এটা আমরা সত্য লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম উত্তরটা হচ্ছে সত্য। 2 দাগেরটা আমরা কি করে করব। দেখো, 2 দাগেরটা হচ্ছে রুট ওভার দিয়ে 1 রয়েছে, তাই 1 দিলাম, তারপরে রুট ওভার দিয়ে 5 রয়েছে, 5 দিলাম, তারপরে রুটের মধ্যে 16 রয়েছে, তাই রুটের মধ্যে যদি 16 দিই তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে আবার রুটের মধ্যে 1 রয়েছে, প্লাস রুটের মধ্যে এবার 9 হয়ে যাবে, তাহলে রুটের মধ্যে 1 হবে, আর প্লাস 9-এর যদি বর্গমূল করি তাহলে 3 হয়ে যাবে, 3 আর 1 4, আর 4-এর বর্গমূল করলে হয়ে যাবে 2। তাহলে আমরা এটা বলতে পারি এটি একটি কি করণী। তাহলে এটা 2 কিন্তু নর্মাল একটা সংখ্যা। ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটা একটা করণী নয়, তাই এই কারণে আমরা লিখবো হচ্ছে মিথ্যা। ঠিক আছে, 3 দাগেরটা দেখো, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কি 4টে হবে। তো বাইরে যদি স্পর্শ করে, ধরে নাও এইভাবে যদি স্পর্শ করে, তাহলে 4টে হচ্ছে না, শুধু 2টো হচ্ছে, এইভাবে হচ্ছে। আর যদি গ্যাপ দিয়ে স্পর্শ করে তাহলেই কিন্তু 4টে এরকম ভাবে স্পর্শ তৈরি হবে, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এটাও আমরা সেই কারণের জন্য কি লিখবো, মিথ্যা লিখবো। 4 দাগেরটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের কি 4 গুণ হবে। দেখো, ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো, ঠিক আছে, ধারের দৈর্ঘ্য দ্বিগুণ মানে ধরে নাও 2a যদি করে দাও এবং তার যদি আয়তন বের করো, তাহলে সেটা তো 8 গুণ আসছে। ঠিক আছে, যে কোনো কিছুর কিউব করলে সেটা তো তার কিউব যদি করো, যেমন 2-এর দ্বিগুণ যদি করো তাহলে 8 হয়ে যাচ্ছে, 3 গুণ করলে আবার 27 গুণ হয়ে যাবে, তাই 4 গুণ কিন্তু কোনো মতেই হচ্ছে না, এই কারণের জন্য এটা মিথ্যা লিখবে। 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা বলেছে 1/cosec থিটা। আমরা জানি 1/cosec থিটা, আমি এটা 5 দাগ দিয়ে করছি। 1/cosec থিটা মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি হচ্ছে সর্বোচ্চ মান 1। তো 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান হয়, 90 ডিগ্রির ক্ষেত্রে 1 হয়, তাই এই কারণের জন্য কিন্তু এটা সত্য লিখতে পারো, কারণ এর সর্বোচ্চ মান কিন্তু একই হবে, 1 হবে। 6টা বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। দেখো 6 দাগেরটা, প্রথম 5টা মৌলিক সংখ্যা, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 9 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5-এর পর হচ্ছে 7 মৌলিক সংখ্যা, 7-এর পর 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। তাহলে এই যে 5টা 1 2 3 4 5, এটাকে আমরা যদি করি 5 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে আমরা গুনে নিই। দেখো
11 আর 7 18, 19 20 21 22 23, 23 আর 3 26, 27 28 হচ্ছে। তাহলে 28কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কোনো মতেই তার গড় 5 হচ্ছে না, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা আমি করে দিলাম। চলে আসছি 4 দাগের একেরটা দেখো। 4 দাগের একেরটা বলছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে, এটা হচ্ছে 73,000 টাকার একদিনের সুদ 5 পয়সা হবে। তো দেখো আমি শর্টকাটে করছি, লিখে লিখে করছি না, ঠিক আছে, কারণ আর বেশি দিন তো সময় নেই, তাই যত তাড়াতাড়ি ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের দেওয়া যায় তোমরা একটু লিখে লিখে করে নিও অঙ্কগুলো। কত হারে সরল সুদে এত টাকার মানে আমরা করব হচ্ছে কি আই এর মান বের করব, সরল সুদ বের করব, আই ইকুয়াল টু PRT/100 এটা আমরা বের করব। তাহলে আয়ের মান এখানে বলে দিয়েছে কত 5 পয়সা, মানে 5/100 এটা বলে দিয়েছে। পি এর মান বলেছে 73, তারপরে 1000, 3টে শূন্য লিখলাম। আর এর মান বলেনি, আর টি এর মান বলেছে একদিনের 1/365, ঠিক আছে। আর বাই দিয়ে আমরা এখানে দেবো হচ্ছে কত 100, তাহলে নিচের 100 কেটে যাচ্ছে। এবার দেখো 365 আর এখানে হচ্ছে এটা, তার মানে এটার সাথে যদি 2 দিয়ে গুণ করি দেখি তো হচ্ছে কিনা। 5 দুগুণি 10, 5 দুগুণি 10, আর এটা হচ্ছে 6 দুগুণি 12, আর 1 13, 3 দুগুণি 6 7। হ্যাঁ, এটা দিয়ে এটা যাচ্ছে, 2 দিয়ে চলে যাচ্ছে 2 আর 2টো শূন্য। আবার 5 দিয়ে যদি 200কে কাটি তাহলে 4 5 20, আর এখানে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 40 আর ইকুয়াল টু 1 বেরোচ্ছে, আর আর ইকুয়াল টু 1/40 বেরোবে। এটা পার্সেন্টেজে উত্তর হবে, তার মানে 1/40% উত্তর লিখবে। ঠিক আছে, এক দাগের এটা অঙ্কটা করবে, লিখে লিখে করবে অবশ্য, কারণ 2 নম্বর রয়েছে। ঠিক আছে, এরকম শর্টকাটে আমার মতন করো না, আমি তোমাদের টেকনিকটা দেখালাম যে কিভাবে করতে হবে। এখানে দেখো পাশেই করে দিচ্ছে আরেকটা অঙ্ক, অন্য কালি ইউজ করে করছি। হ্যাঁ, 2 দাগেরটা দেখো। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো দ্বিগুণ হলে কি হবে, 2p টাকা হবে, 2p টাকা, p1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, n বছর এটা হলো। এবার এখান থেকে তো p কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 ইকুয়াল টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, যদি 4 গুণ হয় তাহলে 4p টাকা হয়ে যাবে। 4p টাকা হয়ে গেলে এটা হয়ে যাবে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা n ধরবো না, কারণ এটার মান বের করতে বলেছে, এটা t ধরবো। এবার p তো এখানেও কেটে যাচ্ছে, তাহলে 4 মানে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, আর এখানে লিখতে পারি 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। এবার 2 এর জায়গায় আমরা এটা বসাতে পারি, দেখো 2 এর মান তো এটা, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 1 প্লাস r/100 আর টু দি পাওয়ার 2n হয়ে যাবে। 2n কেন হলো বলো তো, দেখো টু দি পাওয়ার এখানে অলরেডি 2 ছিল, আর এখানে একটা n ছিল, তাই 2n হয়েছে। আর এই পাশে রয়েছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। এবার 2n সমান সমান তো আমরা t লিখতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে বলেছে কত বছরে 4 গুণ হবে, অ্যান্সার তোমরা লিখে দেবে 2n বছরে 4 গুণ হবে। এটা গেল হচ্ছে 2 দাগের অঙ্কটা। ঠিক আছে, এটা অনেকবার রিপিটও হয়েছে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটা। দেখো a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু এই রাশিটা হলে p এর মান কত। আচ্ছা, এটাকে সবকটাকে কে ধরে নাও, সবকটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু পুরোটাকেই কে ধরে নাও। তাহলে পুরোটা যদি কে ধরে নাও তাহলে আমরা বলতে পারি a/2 ইকুয়াল টু কে, তাহলে এর মান হচ্ছে 2k। একইভাবে b/3 ইকুয়াল টু কে, তাহলে আমরা ধরতে পারি হচ্ছে b ইকুয়াল টু 3k। আবার c/4 ইকুয়াল টু কে, এটাকেও আমরা লিখতে পারি c ইকুয়াল টু 4k। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, যে 2a মাইনাস 3b প্লাস 4c আর বাই দিয়ে রয়েছে হচ্ছে p, এটাও ইকুয়াল টু আমরা কে ধরতে পারি, কারণ পুরো রাশিটা আমরা কে ধরেছি। এবার এখান থেকে আমরা কি করব, মান বসিয়ে দেবো। 2 আর a মানে 2 দুগুণি 4, 4k হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 3 3 9k হয়ে যাচ্ছে, আর প্লাস দিয়ে 4 4 16k হয়ে যাচ্ছে। আর নিচে থাকছে হচ্ছে শুধুমাত্র একটা p ইকুয়াল টু k। এবার ওপরে যদি যোগ বিয়োগ করো, 16 4 20, 20 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 11k হচ্ছে, বাই দিয়ে p সমান সমান k। এবার দেখো কে তো কেটে যাচ্ছে। ঠিক আছে, কে কেটে দিলাম, তাহলে আমরা বলতে পারি p সমান সমান 11। ঠিক আছে, p সমান সমান 11 উত্তর আসলো।
এখানে পি এর মান জানতে চেয়েছে, তাই পি এর মান হচ্ছে 11 বসিয়ে দেবে। দেখো এবার আমরা নেক্সট অঙ্কটায় যাব। নেক্সট অঙ্ক 4 দাগেরটা কি বলছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান হিসেব করতে বলেছে। তো আমি এখানেই করে দিচ্ছি 4 দাগের অঙ্কটা। দেখো বলেছে বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, এটা সমান বলে দিয়েছে। ঠিক আছে, অঙ্ক এখানে দেখো লিখে দিয়েছে সমষ্টির সাথে তার গুণফল সমান হবে, এই যেখানে লেখা আছে সমান, তাই আমরা সমান করে দিয়েছি। এবার আমরা কি করব বলতো, এটা সূত্র ফেলবো। আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার সূত্র হচ্ছে সি বাই এ। নিচ থেকে এ এ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি ইকুয়াল টু সি পড়ে থাকছে। ঠিক আছে, মাইনাস বি ইকুয়াল টু সি। এবার আমরা কি করব, মাইনাস বি এর জায়গায় মাইনাস বিটা বসিয়ে দেবো, এখানে -2 হবে, কারণ এখানে এটাকে বলা হচ্ছে বি। এই যে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাই আমরা এটা -2 লিখলাম, আর সি এর জায়গায় রয়েছে হচ্ছে 3k। তাহলে কে এর মান আমরা কিভাবে বের করবো, -2/3 হয়ে যাবে কে এর মান। ঠিক আছে, তার মানে এখানে তোমরা উত্তর লিখবে কে সমান সমান -2/3। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 5 দাগেরটায় দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো, তো প্রথমে আমরা কি করবো, একটা বড় বৃত্ত আঁকবো আর একটা হচ্ছে ছোট বৃত্ত আঁকবো। ঠিক আছে, তো এখান থেকে এর স্পর্শক আঁকতে বলেছে, আর এখান থেকে এটা হচ্ছে এর কেন্দ্র, এটাও হচ্ছে এর কেন্দ্র। তো এখান থেকে এই দাগ টানলাম, এখান থেকে এটা হচ্ছে তার দূরত্ব টানলাম, আর এখান থেকে এই দাগটা টানলাম। ঠিক আছে, তো আমরা জানি কি, দেখো এই যে দাগটা যে আমরা টানলাম এই যে উপরে, আমি এটার নামকরণ করে দিই, এখানে কোনো নামকরণ বলিনি। এটা দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা দিলাম ই। এবার ভালো করে বুঝবে, এই যে সি থেকে ডি এর যে মাপ, সেটা বি থেকে ই এরও তাই মাপ। ঠিক আছে, মানে এটা দূরত্বটা কত সেমি, 17 সেমি। ঠিক আছে, এবার পুরো যে মাপটা এ থেকে সি পর্যন্ত সেটার ব্যাসার্ধ বলে দিয়েছে 11 সেমি। আর এখানে এই যে পুরো বৃত্তটা মানে ডি থেকে ই, এই ডি থেকে ই এর যে মাপ সেটাই কিন্তু সি থেকে বি এরও তাই মাপ। ঠিক আছে, এবং এটা বলে দিয়েছে কত, 3 সেন্টিমিটার। তাহলে আমাদের এ থেকে, সুতরাং দিয়ে আমরা যদি এ থেকে বি এর মাপ যদি বের করি এ বি, তাহলে 11 থেকে আমাদেরকে 3 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মানে 8 সেন্টিমিটার বেরোচ্ছে। ঠিক আছে, 8 সেন্টিমিটার বেরোচ্ছে এবির মান। এবার দেখো আমরা জানি কোণ BAE, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি হলে আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী, ঠিক আছে, পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, আমরা বের করব হচ্ছে এ ইর মান, এ ই রুট ওভার, আমরা বের করব কিভাবে, বি থেকে ই বা এ বি, দাঁড়াও ভুল হয়ে গেল কিছু একটা, মনে হয় এ ইর মান বের করব, তার মানে এটা আমরা বের করব, আচ্ছা অতিভুজ থেকে বিয়োগ করতে হবে। অতিভুজ হচ্ছে এখানে কত, বিই, তার মানে বিই স্কোয়ারের থেকে আমাদেরকে বের করতে হবে এ বি স্কোয়ার। তাহলে বিই এখানে কত রয়েছে দেখে নি, বিই রয়েছে 17, তার মানে 17 স্কোয়ারের থেকে আমাকে 8 স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে 17 স্কোয়ার আমরা কত জানি, 289, আর 8 স্কোয়ার 64। তাহলে 289 থেকে যদি 64 বিয়োগ করো তাহলে 225 হবে, আর 225-এর যদি বর্গমূল করো তাহলে 15 সেন্টিমিটার বেরোবে। তাহলে তোমরা একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত লিখবে, 15 সেন্টিমিটার লিখবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার বেরোবে কত, 15 সেন্টিমিটার। এইভাবে অঙ্ক করবে। 6 দাগেরটায় চলে আসছি। দেখো 6 দাগেরটা কি বলছে, 6 দাগেরটা বলছে ত্রিভুজ ABC এর ABCটা রয়েছে 90 ডিগ্রিতে, BD ACর ওপর লম্ব, আর AB 6 সেমি, BD 3 সেমি, CD 5.4 সেমি। তাহলে BC বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো 6 দাগ দিয়ে এখানে করছি আমি। প্রথমে আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। দেখো, এবং এর মাঝখান দিয়ে একটা লম্ব গেছে, এটা হচ্ছে D।
তাহলে এটার নামকরণ করব বি, এটার নামকরণ করব সি, আর এটার নামকরণ করব এ। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি লম্ব হয় তার মানে এটা তো আমরা পাচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি পাচ্ছি আর এই পাশেরটাও 90 ডিগ্রি পাচ্ছি। এরপরে আমরা কি করব, এখানে কিছু লেখালেখি রয়েছে, যেমন এটা হচ্ছে পুরোপুরি 6 সেন্টিমিটার লিখবে, এ বিটা পুরো 6 সেন্টিমিটার, এটা হচ্ছে পুরোপুরি 3 সেন্টিমিটার, আর ডিসিটা বলে দিয়েছে পুরোপুরি 5.4 সেন্টিমিটার। এই তথ্যগুলো তোমরা লিখে নিতে পারো। এবার আমরা জানি, এখানে লিখবো দেখো, আমরা জানি, আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে তাকে ত্রিভুজদ্বয় বলি, পরস্পর সদৃশ্য হয়। বুঝতে পারলে? তো এটা তোমরা লিখবে, এটা লেখাটা খুবই জরুরি। এরপরে যেটা করবে সুতরাং দিয়ে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি যে রয়েছে আর আরেকটা ত্রিভুজ বি সি ডি যে রয়েছে, এরা পরস্পর সদৃশ্য, ঠিক আছে, এটা আমরা লিখলাম। তাহলে সুতরাং এর একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে এ বি বাই বিসি সমান সমান বিডি বাই সিডি, ঠিক আছে, এটা সূত্র রয়েছে, এ বি বাই বিসি সমান সমান বিডি বাই সিডি। এটা থেকে আমরা তাহলে কি করব, দেখো এ বির মান হচ্ছে 6, বিসির মান এখানে বলেনি তাই আমরা বিসি লিখবো, বিডির মান এখানে বলে দিয়েছে 3, আর সিডির মান বলে দিয়েছে 5.4। তাহলে এটার যদি কাটাকুটি করো তাহলে বিসি ইকুয়াল টু, আমরা কিভাবে বের করব, 6 ইন্টু 5.4 আর বাই দিয়ে এটা করে দিতে হবে কত, 3। তাহলে এটা 3 দুগুণী 6, তাহলে 2 দিয়ে যদি এটা 5.4 কে গুণ করি তাহলে 10.8 সেন্টিমিটার বেরোবে, ঠিক আছে। তাহলে 10.8 সেন্টিমিটার হচ্ছে অঙ্কটা অ্যান্সার। এইভাবে তোমাদেরকে লিখে লিখে অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা দেখো পরের অঙ্কটায়। পরের অঙ্ক অর্থাৎ 7 দাগের অঙ্কটা বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি ও এ বি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। সিবিএফ এর মান বলে দিয়েছে 120 ডিগ্রি হলে সিডিই এর মান কত। দেখো এটা হচ্ছে 7 দাগের অঙ্ক। তো আমরা কি করব, প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। এই বৃত্তটার কি রয়েছে, একটা চতুর্ভুজ রয়েছে, তো আমরা একটা চতুর্ভুজ এঁকে নিলাম। এবার এই চতুর্ভুজটার নামকরণ করবো, ধরো এটার নাম দিলাম এ, তারপরে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এবার এ থেকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেটার নামকরণ করা হয়েছে ই, আর এ থেকে বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেটার নামকরণ করা হয়েছে এফ। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, বলে দিয়েছে সিবিএফ। এই দেখো সিবিএফ মানে এই কোণটার মান বলে দিয়েছে কত, 120 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে আমরা কি লিখবো, এখানে লেখালেখিটা কি হবে দেখে নাও। এখানে আমরা লিখবো সিবিএফ ইকুয়াল টু 120 ডিগ্রি, এটা লিখে নিলাম। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে সিবিএ সমান সমান 180 থেকে 120 বিয়োগ করতে হবে, তাহলে 60 ডিগ্রি বেরোবে। কেন করলাম বলো তো, সিবিএ, দেখো সিবিএ মানে এই পাশের যে কোণটা, ঠিক আছে, পুরোটা তো একটা সরল কোণ, তাই সরল কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 আমরা বিয়োগ করেছি। এবার দেখো এখানে আমরা জানি বলে আবার একটা জিনিস লিখতে হবে, আমরা জানি। তাহলে আমরা কি জানি, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে
যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের, ঠিক আছে, দাঁড়াও ভুলে গেল, অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। এটা হচ্ছে কিন্তু একটা উপপাদ্য। তাহলে আমরা এখান থেকে সুতরাং বলতে পারি কোণ সিডিই এর যে মানটা হবে সেটা কোণ সিবি এর মানের সাথে সমান, এবং এই দুটোই আমরা জেনে গেছি কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সিডিই এর যে মানটা হবে সেটা কিন্তু সিবি এর মানের সাথে সমান। তার মানে আমরা এটা বলতে পারি হচ্ছে কোণ সিডিই সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে অঙ্ক। এইভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, সব জায়গায় একবার দেখে নিই, সিবিএফ, হ্যাঁ সব জায়গায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলে আসছি আমরা পরের অঙ্কটায়। দেখো 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে sin 5 থিটার মান কত? এখানে আমরা কি করব, খুব সহজভাবে এটা করতে পারবো আমরা। এখানে আগে প্রথমে লিখে নিই, এটা দাগ নম্বর কত ছিল, 8 নম্বর, ভি 3টে আই। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে tan 4 থিটা গুণ চিহ্ন দিয়ে রয়েছে tan 6 থিটা ইকুয়াল টু 1, এটা রয়েছে। তাহলে আমরা এটা করতে পারি হচ্ছে tan 4 থিটা ইকুয়াল টু 1/tan 6 থিটা। এবার এটাকে আমরা যদি চেঞ্জ করি রিলেশন অনুযায়ী কি হয়ে যাবে, এটা কট হয়ে যাবে, cot 6 থিটা হয়ে যাবে। এবার পূরক কোণ অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি পূরক কোণ, তাহলে এটা হয়ে যাবে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হয়ে যাবে। পূরক কোণ অনুযায়ী এটা আমরা চেঞ্জ করলাম। tan দুদিক থেকে উঠে যাচ্ছে, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে tan থিটা, 10, ঠিক আছে, এটা বারবার উচ্চারণ ভুল হয়ে যায়, 10 থিটা মানে 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে শুধু থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 9 ডিগ্রি। এবার যে মেন অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে সাইন, দেখে নিই একবার কি দিয়েছে, সাইন 5 থিটা। তাহলে সাইন 5 থিটা মানে 5 × 9 = 45, তাহলে সাইন 45 ডিগ্রির মান আশা করি তোমরা জানো 1/√2 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1/√2 এই অঙ্কটা অ্যান্সার লিখে দেবে তোমরা। এবার চলে আসছি আমরা 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, বলেছে r cos থিটা সমান সমান লেখা রয়েছে 2√3 আর r sin থিটা এখানে রয়েছে ইকুয়াল টু 2। তাহলে আমরা কি করব, 2কে 1 দিয়ে ভাগ করব। ধরে নাও এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ মানে r sin থিটা বাই দিয়ে আমরা লিখবো r cos থিটা, তাহলে ইকুয়াল টু কি হবে, 2/2√3 হবে। ভাগ করলাম, আর কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1/√3। আর আমরা জানি tan 30 ডিগ্রিতে কিন্তু 1/√3 হয়। তাহলে খুব ইজিলি থিটার মান বেরিয়ে গেল কত, 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি। দেখো এটাতে বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে r sin থিটা, থিটার মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি সমান সমান 2। তাহলে এখান থেকে আমরা কি বের করব, r ইন্টু হাফ ইকুয়াল টু 2, আর হাফটা যদি ওই পাশে যায় তাহলে 2 দুগুণী হয়ে যাবে কত, 4। তাহলে 4 সেন্টিমিটার তোমরা এটার উত্তর লিখে দিতে পারো। ঠিক আছে, r এর মান তাহলে কত বেরোবে, 4 বেরোবে। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। চলে আসছি আমরা 10 দাগের অঙ্কটা। দেখো শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করব, 10 দাগ দিলাম এখানে। তো প্রথমে আমাদের সূত্র যেটা সেটা হচ্ছে 1/3
পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান সমান বলে দিয়েছে কত 100 পাই। ঠিক আছে, এর আগে কিন্তু একটু লেখালেখি করে নেবে, যে মনে করি ব্যাসার্ধ আর সেন্টিমিটার বা আর একক এটা ধরে নেবে, তারপরে প্রশ্নানুসারে এটা করবে। এবার এখান থেকে দেখো আমরা কি করব, পাই পাই এখান থেকে কেটে যাচ্ছে, 3 দিয়ে 12কে কাটাকুটি করলে হচ্ছে 4 হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 দিয়ে 100কে ভাগ করলে হয় 25, তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে আর এর মান যদি 5 পাই, তাহলে আমাদের তির্যক উচ্চতা মানে এল এর মান বের করতে বলেছে। তাহলে এল বের করার সূত্র হচ্ছে এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার দিয়ে। তাহলে এইচ এর মান তো আমরা জানি 12, তাই 12 স্কোয়ার আর প্লাস 5 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার হয় হচ্ছে 144 আর 5 স্কোয়ার হয় 25। 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে 169 হয় রুট ওভারে। 169 মানে 169কে যদি আমরা বর্গমূল করি তাহলে 13 সেন্টিমিটার বেরোবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা এখানে তির্যক উচ্চতাটা লিখে দেবে, উত্তরে চেয়েছে তির্যক উচ্চতা নির্ণয় করো, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা লিখে দিলেই হয়ে যাবে। চলে আসছি আমরা 11 দাগের অঙ্কটা। দেখো কিভাবে 11 দাগের অঙ্কটা আমরা করব। একটি নিরেট গোলকের ক্ষেত্রফল এস বলেছে, ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন ভি বলেছে, ভি এর সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে মেন সূত্র। তো এটা লেখার পর আমাদেরকে যেটা করতে হবে বলেছে এস কিউবের সাথে ভি স্কোয়ার করতে। এস কিউব মানে হচ্ছে এখানে 4-এর কিউব। ঠিক আছে, 4-এর কিউব মানে হচ্ছে 4 64, তারপরে হচ্ছে পায়ের মাথায় কিউব আর 8 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। নিচে ভি এর স্কোয়ার বলেছে, মানে 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, তারপরে হয়ে যাবে পায়ের স্কোয়ার আর এটা হয়ে যাবে 8 টু দি পাওয়ার 6। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, 8 টু দি পাওয়ার 6 এর সাথে 8 টু দি পাওয়ার 6 কেটে গেল, এখানে পাই স্কোয়ারের সাথে এই কিউবটা কেটে গেল, একটা পাই পড়ে থাকছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 64 পাই ইন্টু দিয়ে এটা উল্টে যাবে 9/16 হয়ে যাবে। 16 দিয়ে যদি 64কে কাটাকুটি করো তাহলে 4 হচ্ছে, আর 4 9 36 পাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা লিখবে। 11 দাগের অঙ্ক, এখানে দাগ দিতে ভুলে গেছে। 11 দাগের অঙ্ক হচ্ছে 36 পাই। ঠিক আছে, 36 পাই হচ্ছে এই অঙ্কটা অ্যান্সার। চলে আসছি আমরা 12 দাগের অঙ্কটা। দেখো 12 দাগের অঙ্কটা বলছে ইউ ইকুয়াল টু u1 বা ইউ আই ইকুয়াল টু xi মাইনাস 25/a। এখানে বলেছে এফআই ইউআই এর মান 20 আর এখানে বলেছে এফআই এর মান 100। কল্পিত গড় কত? আচ্ছা, কল্পিত গড় মানে হচ্ছে এখানে যে এটা বেরোবে, এই যে এটাকেই বলি হচ্ছে আমরা কল্পিত গড়। ঠিক আছে, এই 25টাই তোমরা কল্পিত গড় ধরে নিতে পারো। তাহলে এখানে কল্পিত গড় বলে লিখবে হচ্ছে 25। আর যৌগিক গড় বের করার সূত্র হচ্ছে, যৌগিক গড় যেটা এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই বাই দিয়ে সামেশন এফআই ইন্টু এইচ। এটা বহুবার করিয়েছি। এর মান 25, এফআই ইউ এর মান হচ্ছে কত 20, বাই দিয়ে 100 আর গুণ দিয়ে হচ্ছে 10। 0 0 কেটে যাচ্ছে, আর একটা 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 27 বেরোবে। তাহলে যৌগিক গড় বেরোলো 27। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে। আর কল্পিত গড় তো তোমাদের আমি বলেছি এফআই ইউ মানে এক্সআই, এটাকে গুণ করে। অ্যাকচুয়ালি কল্পিত গড়ের সূত্র তোমরা জানো হয়তো, এফআই এক্সআই হয় বাই দিয়ে সামেশন এফআই হয়। এটা হচ্ছে কল্পিত গড়ের সূত্র, এটা মেন সূত্র। কিন্তু এখানে এফআই এক্সআই এর মান তো আমরা জানি না। ঠিক আছে, এক্সআই এর মান আমরা এটা জানি না, তাই এখানে আমরা 25, এটা ডাইরেক্ট এই যে এটা এ রয়েছে এটাকেই আমরা ধরে নিলাম হচ্ছে এটা, মানে এটা অ্যাকচুয়ালি এ হবে। এই যে এখানকার যে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এটা। তাহলে এটা তো আমরা জানি 25, তাই 25 হচ্ছে এখানে কল্পিত গড়। ঠিক আছে, তো দুটো উত্তর লিখবে, কল্পিত গড় হচ্ছে 25 আর যৌগিক গড় হচ্ছে 27। তো এই গেল হচ্ছে আজকের এই অঙ্কের কোশ্চেন পেপারটা একটা স্কুলের। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বা এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।